বাংলা সাহিত্যের কিছু অভাবনীয় গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকুঠির দেশ। আপনাদের জন্য আমরা আজকে যে গল্পটা নিয়ে এসেছি তা শিবাদিত্য ঘোষের লেখা জন্মান্তর। গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র দুই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকলে তা একদমই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প জন্মান্তর। বাড়িতে ফিরে যখন এসব লিখছি তখন ভাবলেও গা শিউরে উঠছে যে আমি এখনো বেঁচে আছি। আমি কলকাতার ছেলে, দ্বীপ। কলেজের পড়াশোনা শেষ করে একটা চাকরি করছি এই 2 বছর হলো। জন্মের পর থেকে বড় হওয়া অবধি বেশ সাদামাটা নিস্তরঙ্গ জীবনই চলছিল আমার। এই নিস্তরঙ্গ জীবনে বাদ সাধলো আমার পরম বন্ধু অজিত। অজিত আমার অফিসেই কাজ করে। তো একদিন অফিসের ক্যান্টিনে বসে আছি আমি আর নির্মল। হঠাৎ করে অজিত এসে আমাদের পাশে বসে বলল, এই যে দীপ আর নির্মল দা, সামনের সপ্তাহান্তে ছুটিতে চলো একটু বেরিয়ে আসি। নির্মল দা বলল, আরে সে না হয় ঠিক আছে, কিন্তু এই 2 দিনের জন্য মাত্র, যাবেটা কোথায়? হ্যাঁ? অজিত বলল, আমি সব ভেবে নিয়েছি, কুছ পরোয়া নেই। মধুপুর গ্রামের রাজবাড়ি, 450 বছর পুরনো সে রাজবাড়ি। লোকমুখে ভুতুড়ে গুজব রটলেও তেমন কিছু না, সবই প্রমোটারদের চাল। গ্রামের রাজবাড়ি বুঝলে, চারিদিকে গাছপালা, পাখিদের কলরব, ঠান্ডা বাতাস, আহা কি যে মজা। আর আমাদের দেখাশোনার জন্য কেয়ারটেকার হীরালাল তো আছেই। সব খোঁজ খবর নিয়ে নিয়েছি আমি, এবার শুধু আপনাদের নিয়ে যাওয়ার পালা। কলকাতায় কষ্ট করে বড় হওয়ার পর কোনো মতে একটা চাকরি জুটিয়েছি। বলাই বাহুল্য যে কলকাতার বাইরে সামান্য কোনো গ্রামে ঘুরতে যাওয়াটাও তখন ছিল আমার কাছে বিলাসিতা। এখন অবশ্য তেমন কিছু নয়। সে যাই হোক, কথা মতো আমরা 3 জন বেরিয়ে পড়লাম মধুপুরের উদ্দেশ্যে। যখন মধুপুর পৌঁছালাম তখন ওই বিকেল 4টে বাজে। গ্রামটা ভারী সুন্দর। গ্রামটাকে ঘিরে এক বিশাল অরণ্য রয়েছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেথিয়া নদী। পাখিদের কলরব, মুক্ত নীল আকাশ, তাতে ভেসে বেড়াচ্ছে পেজা পেজা তুলোর মতো মেঘ। ছোটবেলায় একবার পড়েছিলাম এই মেঘগুলিকে নাকি স্ট্র্যাটাস মেঘ বলে। কলকাতার ওই ব্যস্ত জীবনে মেঘ দেখার মতো বিলাসিতা আর কোথায়। আমরা অপেক্ষা করে আছি একটা ভ্যান রিক্সার জন্য, যাতে তাড়াতাড়ি করে রাজবাড়িতে পৌঁছাতে পারি। একটা ভ্যান রিক্সা দেখে দাঁড় করানো হলো। সেই ভ্যান চালক বললেন, কোথায় যাবেন বাবুরা? অজিত বলল, রাজবাড়ি যাবো গো কাকা, যাবে নাকি? কথাটা শুনে লোকটা হালকা ভ্রু কুঁচকে বলল, রাজবাড়ি যাবো বাবু, কিন্তু বাড়ির চৌহদ্দির একটু আগে নামতে হবে, বাড়ির সামনে যাব না। নির্মলদা বলল, কেন, বাড়ির সামনে অবধি যাবেন না কেন? ভ্যান চালক বললেন, ও বাড়ির দিকে বিকেলের পর আর কেউ যায় না বাবু, ও বাড়ি অভিশপ্ত, ওখানে আত্মারা ঘোরাফেরা করে। এসব শুনে সবাই একটু থ মেরে গেল। কিছুক্ষণ বাদে ভ্যান চালক আমাদের একটা রাস্তার মাথায় নামিয়ে দিয়ে চলে গেলেন। ওখান থেকে 10 পা হেঁটেই দেখতে পেলাম সেই রাজবাড়ি। 10 ফুট সমান উঁচু পাঁচিলে ঘেরা, বড় লোহার গেট, যাতে কালের দাগ স্পষ্ট, মানে ওই শ্যাওলা আর লোহার জং আর কি। গেট খুলে ঢুকে হীরালালের নাম ধরে ডাক দিল অজিত।
হীরালাল সামনে একটা হ্যারিকেন নিয়ে এসে দাঁড়ালো, এসে বলল, আপনারা ভিতরে চলেন বাবু। কথাটা বলেই ওই আধো অন্ধকারে আমার দিকে তাকিয়ে যেন কিছুটা চমকে উঠল হীরালাল। তার এই চমকে ওঠা দেখে অজিত বলল, ও হীরালাল দা, এই হলো আমার দুই সহকর্মী বা বন্ধুও বলতে পারেন, দীপ আর নির্মল। হীরালাল খানিকটা নিজেকে সামলে নিয়ে, আচ্ছা বাবু, আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি বলে চলে গেল। নিচের তলায় দুটো ঘর খুলে দিয়েছে হীরালাল, ওতেই আমরা থাকবো। আমরা ঘরে এসে তিনজন বসলাম। কথার মাঝে আমি অজিতকে বললাম, জানিস অজিত, আমার মনে হলো আমায় দেখে হীরালাল একটু চমকে গেল, কিন্তু কেন বলতো? নির্মলবাবু বললেন, হ্যাঁ, এটা আমিও লক্ষ্য করেছি যে উনি বারবার কেমন যেন দ্বীপের ওপর নজর রাখছেন। এইসব নিয়ে কথা হতে হতেই ঘরে জলখাবার নিয়ে ঢুকলো হীরালাল। তাকে অজিত বলল, আচ্ছা হীরালাল দা, তুমি কি আমাদের কিছু বলতে চাও? হীরালাল বলল, কই না তো বাবু। অজিত বলল, তা এই বাড়ি নিয়ে যে গুজব রটেছে তা কি সত্যি? হীরালাল ঢোক গিলে বলল, বাবু, যা রটে তা কিছু সত্যিও তো বটে। এ বাড়িতে অভিশাপ আছে বাবু। কিসের অভিশাপ? প্রশ্ন করল অজিত। হীরালাল বলল, আজ থেকে 100 বছর আগে এখানকার রাজা শ্রী দীপশঙ্কর চ্যাটার্জির ছেলে হয়। তার নাম রাখা হয় অভিমন্যু চ্যাটার্জি। অভিমন্যুর 25 বছরের যেদিন জন্মদিন ছিল, সেদিন দীপশঙ্করের ভাইয়ের স্ত্রী তার রান্না পায়েসে বিষ মিশিয়ে খাওয়ায় অভিমন্যুকে। সবই সম্পত্তির লোভ বাবু। অভিমন্যু মারা যায় বিষক্রিয়ায়। দোষীরা শাস্তি পেলেও এ বাড়ি হয়ে যায় অভিশপ্ত। অভিমন্যুর অতৃপ্ত আত্মা আজও যেন এই বাড়ির অন্দরে ঘোরাফেরা করে। অজিত সব শুনে বলল, সে না হয় বুঝলাম, এবার সত্যি করে বলো তো হীরালাল দা, তুমি দীপকে দেখে ওরম চমকে উঠেছিলে কেন? হীরালাল বলল, দাঁড়ান বাবু, আপনাদের একটা জিনিস দেখাই বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা জিনিস নিয়ে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, এটা আবার কি? হীরালাল শান্তস্বরে বলল, সব বলছি বাবু। এই বাবুকে দেখে আমার খটকা লাগার কারণ, ওনাকে অবিকল শেষ রাজপুত্র অভিমন্যুর মতো দেখতে। কথাটা শুনে সবাই চমকে গেলাম। হীরালাল তার হাতের জিনিসটা ঘুরিয়ে একটা ফটো ফ্রেম দেখালো, যাতে একটা সাদা কালো ছবি, বেশ পুরনো, কিন্তু ছবিতে যে আছে তার মুখ অবিকল আমারই মতো। যার মৃত্যুতে বাড়িতে নেমে এসেছিল অনন্ত অন্ধকার, সেই মানুষটাই নাকি আমার মতো দেখতে। ভাবতেই কেমন শিউরে উঠলাম। এসব কথা ভাবছি, হঠাৎ সম্বিত ফিরল অজিতের ডাকে। অজিত বলল, এসব নিয়ে ভাবিস না, জীবনে এরকম অত্যাশ্চর্য ঘটনা মাঝে মাঝে ঘটে, যেটা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু তা ঘটে। সবার কথা ভেবে মুখে হাসি আনলাম বটে, কিন্তু মনে মনে এ বাড়ির ইতিহাস আর রাজপুত্র অভিমন্যুর ইতিহাস জানতে উদ্গ্রীব হয়ে রইলাম। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যখন শুয়ে পড়ল, তখন বেরিয়ে এলাম পুরো রাজবাড়িটা ঘুরে দেখব বলে। হাতে একটা টর্চ, আর সেটাই ছিল আমার সম্বল। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দালানের প্রতিটা খিলানের ছায়া এমন ভাবে পড়েছে যেন তা কোনো এক সুন্দর মোহিনীর দেহ।
সিঁড়ি দিয়ে ওই আধো আলো ছায়াতে উঠে এলাম বাড়ির দোতলায়। টর্চ হাতে থাকলেও জ্বালাতে হয়নি। এই মিষ্টি চাঁদের আলো বেশ উপভোগ্যই বটে। সিঁড়ি থেকে উত্তর দিকে পরপর 5টা ঘর। সামনে জুড়ে আছে এক বিশাল বারান্দা। লাল সাদা পাথরে সাজানো সে শান আজ এই চাঁদের আলোয় হয়ে উঠেছে যেন মণিমুক্তোর মালা। প্রত্যেকটা ঘরের দরজার সামনে গিয়ে দেখলাম তালা দেওয়া। হঠাৎ একটা গন্ধ নাকে এলো। না, কোনো কটু গন্ধ নয়, এটা একটা ফুলের সুবাস। সেই ফুলের গন্ধ লক্ষ্য করে মন্ত্রমুগ্ধের মতো যেখানে পৌঁছালাম দেখলাম সেটা 5 নম্বর ঘর। তালা লাগানো বটে, কিন্তু তালাটা দরজাটা হালকা করে ঠেলতেই খুলে গেল। টর্চ জেলে ভিতরে ঢুকতেই চেপে ধরলো একটা নিকষ কালো অন্ধকার। ঘরে ঢুকেই টর্চের আলোয় জানলা খুঁজে বার করলাম। জানলাটা খুলতেই জ্যোৎস্না রাতের মিঠে চাঁদের আলোয় ঘরটা ভরে উঠল। ঘরের মধ্যে তখনও রয়েছে ফুলের সুবাস। টর্চটা বন্ধ করে ঘরের সবকিছু ওই চাঁদের আলোয় খুঁটিয়ে দেখতে লাগলাম। ঘরে রয়েছে একটা বিশাল খাট, একটা ছোট টেবিল, সাথে একটা চেয়ার। টেবিলের উপর পড়ে আছে কিছু পুরনো বই। পাশে রাখা সব জিনিসেই পড়েছে ধুলো, মাকড়সার জাল, যেন প্রাচীন সময়ের আভাস দিয়ে যায়। হঠাৎ চোখ পড়ল বাড়ির দেয়ালে টানানো একটা ছবিরও। টর্চ জেলে সেটার দিকে রাখতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ওটা একটা ছবি বটে, তেল রঙে আঁকা প্রাচীন এক কাগজে। ছবিতে যিনি বসে আছেন তিনি অবিকল আমার মতনই দেখতে। ছবিটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ যেন কাঁধে একটা হালকা চাপ অনুভব করলাম, যেন কেউ হাত রেখেছে আমার কাঁধে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। নাকে এলো একটা কটু গন্ধ, যেন ফুলের সুবাস ছাপিয়ে গেছে কটু গন্ধে, ভরে গেছে সারা ঘরটা। ঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ কানে এলো একটা ক্ষীণ স্বরের হাসি, যেন ফিসফিসিয়ে কেউ বলল, শেষমেশ তুই এলি তাহলে। ভয়ে আর পিছন ফিরে তাকাতে পারলাম না। দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে নিচের ঘরে চলে এলাম। নিচের ঘরে এসে দেখলাম অজিত উদ্ভ্রান্তের মতো আমায় খুঁজছে। আমি বললাম, কি হয়েছে ভাই? অজিত বলল, আরে তুই কোথায় ছিলি? দেখ না, নির্মলদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, দেখ আশেপাশে হয়তো গেছে কোথাও। অজিত বলল, না রে ভাই, আমার ঠিক ভালো ঠেকছে না, চল একটু বাড়ির আশেপাশে খুঁজে দেখি। সারা বাড়িতে তন্ন তন্ন করে খোঁজার পরও নির্মলদাকে খুঁজে পেলাম না। হঠাৎ মনের এক গভীর খুঁটুরি থেকে কেউ যেন আশ্বাস দিল যে আমি জানি নির্মলদাকে কোথায় পাওয়া যাবে। অজিতকে বললাম, আমি জানি নির্মলদাকে কোথায় পাওয়া যাবে, আয় আমার সাথে। অজিত কথাটা শুনে অবাক হলো বটে, কিন্তু তাও আমাকে অনুসরণ করে চলল বাড়ির পশ্চিম দিকের দেওয়াল লাগোয়া আমবাগানের দিকে। আমবাগানে ঢুকতেই দেখলাম উবুড় হয়ে এক কোণে পড়ে আছে নির্মলদা। তাকে সেভাবে দেখে বুকের ভেতরটা হিম হয়ে এলো। জল দিয়ে যখন তার সম্বিত ফেরানো হলো, তখন নির্মলদার মুখে একই কথা, ওরা আমাদের মেরে ফেলবে দীপ, ওরা আমাদের মেরে ফেলবে, ওরা আমাদের মারতেই এখানে এনেছে দীপ, ওরা আমাদের বাঁচতে দেবে না অজিত, ওরা আমাদের বাঁচতে দেবে না। অজিত বলল, কে বাঁচতে দেবে না আমাদের? আর আপনি এত রাতে এখানে পড়ে ছিলেনই বা কেন? নির্মলবাবু বললেন,
আমাকে টানতে টানতে নিয়ে এলো এক মহিলা এবং তার স্বামী। তারা এ জগতের নিবাসী নয়, তারা প্রেত আত্মা। গায়ে কি বিশাল জোর তাদের! আমাদের মেরে ফেলবে অজিত, আমাদের মেরে ফেলবে। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, ওটা যে সে প্রেতাত্মা নয় নির্মলদা, ওটা ছোট কাকিমণি আর কাকাবাবু ছিল। কথাটা বলার পর নিজেরই মনে হচ্ছিল এই কথা যেন কেউ আমায় দিয়ে বলালো। কে এই ছোট কাকিমা, কে এই কাকাবাবু? অজিত বলল, কাকিমণি, কাকাবাবু, এরা কারা ভাই? আর তুইও বা এদের কথা জানলি কি করে? আমি বললাম, আমি জানি না আমার সাথে কি হচ্ছে অজিত, কিন্তু এ বাড়ির প্রতিটা খিলান, প্রতিটা সিঁড়ি, প্রতিটা দেওয়াল আমি যেন সবটা চিনি, সবটা। যেন এখানে আমি কাটিয়েছি জীবনের সবটুকু সময়। অজিত বলল, ঠিক আছে, এসব বাদ দে, চল ঘরে গিয়ে বসি। চলুন নির্মলদা। ঘরে এসে সিগারেট জ্বালিয়ে টানতে টানতে ভাবলাম, এগুলো কি হচ্ছে আমার সাথে? কেন এসব অদ্ভুত চিত্র আমার মাথায় আসছে? ভাবতে ভাবতে চোখটা ঘুমে লেগে এলো। ঘুমের মধ্যে দেখলাম আমি এই বাড়ির চৌহদ্দিতে হাঁটছি। আশেপাশে রয়েছে অনেক অচেনা মুখ। না, অচেনা নয়, তাদের আমি চিনি। জ্যাঠামশাই, দাদু, ওই তো আমায় মা ডাকছে। কিন্তু এটা তো আমার মা নয়, কাকে নিজের মা ভাবছি আমি। আর উনিও তো আমায় দীপ বলে ডাকছেন না, উনি আমায় ডাকছেন অভিমন্যু বলে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই যা দেখলাম তা দেখে আমার রক্ত জল হয়ে গেল। আমার খাটের সামনেই কেউ যেন উবু হয়ে বসে আছে। ঘরের আবছা আলোয় তা স্পষ্ট নয়। মানুষটার গাটা যেন কালো কালিতে ল্যাপা, হাতগুলো সরু সরু, পাগুলো তেমনি। মাথায় একটাও চুল নেই, ক্ষত বিক্ষত মাথা, আর সারা শরীরে ক্ষতর দাগ। এ মানুষ নাকি অন্য কিছু? ভয়ে চোখ ঘোরাতে ইচ্ছে করলো, কিন্তু পারলাম না। হঠাৎ সেই প্রাণীটি আমার দিকে তাকালো। মুখ থেকে লালার মতো পড়ছে তার রক্ত, ভাঙা ভাঙা দাঁত, পুরো মুখটাই যেন পুড়িয়ে দিয়েছে কেউ। লাল লাল আগুনের মতো চোখ। চিৎকার করে উঠলাম প্রাণপণে। চিৎকার শুনে দৌড়ে এলো অজিত আর নির্মলদা। অজিত বলল, কিরে ভাই, কি হয়েছে? চিৎকার করলি কেন? ওদেরকে সব কথা খুলে বললাম। নির্মলদা বলল, আমাদের এক্ষুনি কেয়ারটেকার হিলালের সাথে কথা বলা দরকার। সবাই মিলে চৌহদ্দি পেরিয়ে গেলাম হিলালালের ঘরে। ঘরের দরজা হাট করে খোলা, কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখে আমাদের বিষম খাওয়ার জোগাড়। ঘরের সিলিংয়ে দড়ির সাথে ঝুলছে হিরালালের নিথর মৃতদেহ। নির্মলদা বলল, এ কোথায় ফেসে গেলাম আমরা অজিত? অজিত বলল, একটা মানুষ এভাবে অকস্মাৎ মারা গেল। দীপ, আর এখানে এক মুহূর্তও থাকা যাবে না, চল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। ঘরে ঢুকে আমরা তিনজন ব্যাগ গোছাতে লাগলাম। হঠাৎ ঘরের আলোটা দপ করে নিভে গেল। ঠান্ডা ঝোড়ো হাওয়ায় ঘরটা যেন উথাল পাথাল হয়ে গেল। হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখটা পুরো পোড়া, হাত পা কঙ্কালের মতো। সেই বিভৎস মুখে সে হাসছে। হাসতে হাসতে বলল, আগের জন্মে তোকে বিষ খাইয়ে মেরেছিলাম অভিমন্যু, তারপর আমার মৃত্যুদণ্ড হয়। তোর উপর প্রতিশোধ নেব বলেই তোকে এই জন্মেও তাড়া করে আজ এখানে এনে ফেলেছি। আজকে তোর মৃত্যু নিশ্চিত।
পুনর্জন্ম হয়েছে আমার হাতে মৃত্যু হবে বলেই। একথা বলে সেই বিভীষিকাময় মূর্তি আমার দিকে এগিয়ে আসে। অজিত আর নির্মলদা সেই মূর্তিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুত শক্তি বলে দুজনকে ছুঁড়ে ফেলে দেয় সেই চার মূর্তি। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ছুটতে থাকি বাড়ির দোতলায় সেই ঘরটার দিকে। আমার মন বলছে আমি ছিলাম পূর্বজন্মের অভিমন্যু। সবকিছু কেমন যেন মনে পড়ে যাচ্ছে আমার। পূর্বজন্মে আমার মা আমায় একটা শক্তিসম্পন্ন তাবিজ দিয়েছিল আমার রক্ষা কবচ হিসাবে। সেই দোতলার ঘরে গিয়ে সেটা খুঁজে নিয়ে নিচে নেমে এলাম। সেই বিভীষিকার সামনে তাবিজটা আনতেই সেটা দপ করে জ্বলে উঠল, আর সেই প্রেত চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। সেই যাত্রায় আমরা সবাই বেঁচে ফিরলাম বটে, কিন্তু জন্মান্তর যে কি জিনিস তা বোঝা আমার সাধ্য নয়। আমি বাঁচতে চাই এই মধ্যবিত্ত দ্বীপ হই। অভিমন্যুর মতো রাজপাট আমার জন্য নয়। আপনারা শুনছিলেন আজকের গল্প জন্মান্তর। জন্মান্তর গল্পটি লিখেছেন শিবাদিত্য ঘোষ। গল্প পাঠে শিবা।